হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে খুব মজার একটা গল্প পড়বো, সেটা হচ্ছে মিনু। এবং তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কে? আমি সৈয়দা তাসকিয়া জান্নাত। বর্তমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে, এবং আমার কলেজ ছিল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এবং আমার স্কুল ছিল শের বাংলা বালিকা মহাবিদ্যালয়। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের যেসব ফ্রেন্ডরা এখনো পর্যন্ত জয়েন করেনি তাদের তোমরা একটু মেসেজ করে বলে দাও যে আপু কিন্তু ক্লাসে জয়েন করে ফেলেছে। সুতরাং সবাইকে কি করতে হবে? ক্লাসে জয়েন করে ফেলতে হবে একটা দুর্দান্ত ক্লাস করার জন্য। ফাতিমা বলছে হাই, হ্যালো। এমডি জুনায়েদ বলছে হাই, হাউ আর ইউ? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সেটা হচ্ছে আমাকে জানাও। এবং আজকে ক্লাসটা কিন্তু আমরা খুব মজা করে করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এবং তোমাদের যে ফ্রেন্ডরা এখনো পর্যন্ত আসেনি তাদের কিন্তু বলে দিবে ক্লাসে জয়েন হয়ে নেওয়ার জন্য। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে মিনু। মিনু গল্পের মিনু গল্প শুরু করার আগে আমরা একটু দেখি। আচ্ছা, মিনু গল্প শুরু করার আগে আমরা একটু এটা ভাবি যে মিনু গল্পটা তোমরা কি কেউ পড়েছো আগে, সেটা বলো। মিনু গল্পটাকে তোমরা কেউ আগে পড়েছো কিনা, এবং মিনু গল্পের রাইটার কে সেটা হচ্ছে একটু বলো দেখি। মিনু গল্পের লেখক কে? যারা ক্লাসে আছো তারা একটু রেসপন্স করো, বলবে মিনু গল্পটা তোমরা আগে পড়েছো কিনা এবং মিনু গল্পের লেখক কে। তাসনিয়া বলছে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সাবা বলছে হাই, হ্যালো। তোমরা বলবে মিনু গল্পের রাইটার কে। তানভীর বলছে হাই, হ্যালো তানভীর। লেখক কে? মিনু গল্পটার লেখক কে? তোমরা একটু রেসপন্স করে আমাকে জানাবে যে এই গল্পটার লেখক কে এবং এই গল্পটা তোমরা আগে পড়েছো কিনা। বনফুল, বনফুল, ইয়েস। বনফুল মানে কি? বনের ফুল। যিনি বনের ফুল তিনি হচ্ছেন এই গল্পটা লিখেছেন, নাকি বলাই চাঁদ মুখোপাধ্যায়? কোনটা বলো তো? বনফুল নাকি বলাই চাঁদ মুখোপাধ্যায়? নাকি দুইজন একই ব্যক্তি? কোনটা? দুইজন একই ব্যক্তি নাকি? বলো তো কোনটা? বলাই চাঁদ মুখোপাধ্যায় নাকি বনফুল, নাকি দুইজন একই ব্যক্তি? কোনটা? হ্যাঁ, জুনায়েদ বলছে যে বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, মানে দুইজন একই ব্যক্তি। ইয়েস, ফাতিমা বলেছে বনফুল, মানে তোমরা যারা বনফুল বলেছে সেটা সঠিক। তাহলে চলো আমরা একটু গল্পটাতে যাই, ঠিক আছে? আমরা একটু গল্পটাতে যাই। মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। তার মানে মিনু বড় হচ্ছে কোথায়? মিনু বড় হচ্ছে দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। পিসিমা মানে কি? পিসিমা মানে হচ্ছে ফুফু, মানে বাবার বোন। ফুফু বা হচ্ছে বাবার বোন। অনেকে ফুফু বলে, অনেকে ফুপু বলে, তাই বলে, কিন্তু মূল কথা হচ্ছে বাবার বোন কি হচ্ছে বলি। তার মানে মিনুর কিন্তু মা মারা গেছে মিনুর জন্মের পর, এবং মিনুর জন্মের আগে তার বাবা মারা গেছেন, ঠিক আছে? বয়স মাত্র 10। তার মানে মিনুর সম্পর্কে আমরা কি কি তথ্য জানলাম দেখো। এটা হচ্ছে মিনু। মিনুর সম্পর্কে কি কি তথ্য জানলাম? মিনুর বয়স হচ্ছে 10 বছর। তার মা হচ্ছে নেই, তার মা বাবা নেই আর কি। মিনু মা বাবা নেই, সে হচ্ছে অনাথ। সে বড় হচ্ছে কার কাছে? সে বড় হচ্ছে বা সে থাকে হচ্ছে পিসির সাথে, তার পিসির সাথে, পিসিমার বাড়িতে, যে আবার তার দূর সম্পর্কে। কিন্তু এই বয়সেই সব রকম কাজ সে করতে পারে, সব রকম কাজই করতে হয়। মানে সে করতে পারে, এটার চেয়ে বড় কথা হচ্ছে যে তাকে সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক, বলে অনাথা বোবা মেয়েটিকে। তার মানে মিনু সম্পর্কে আমরা আরেকটা তথ্য পেলাম যে মিনু হচ্ছে বোবা এবং অনাথা, এটা তো জানি যেহেতু তার বাবা মা মারা গেছেন। বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন, মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। তার মানে মিনুর যে পিসে মশাই, এই যোগেন বসাককে, এই যোগেন মশাক হচ্ছে মিনুর পিসে,
বা ফুপু যে বা বাবার বোন তার হাজবেন্ড। পিসে হচ্ছে কি যোগেন বসাক। যোগেন বসাক। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। পেট ভাতা মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে খাবার খাওয়াবে, সেই খাবার খাওয়ানোর বিনিময়ে সর্বগুণান্বিতা, তার মানে কি আমাদের মিনুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে সব গুণে গুণান্বিতা, সে সব কাজ হচ্ছে করতে পারে। তো এমন চাকরানি বা এমন দাসী, দেখো মিনুকে হচ্ছে সম্মান দিয়ে কথা বলতেছে না, মিনুকে বলতেছে দাসী। এমন দাসী কিন্তু পাওয়া সহজ হতো না। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। তার মানে কি বোবা দেখে সে কি করে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। কালা মানে কি, কালা মানে হচ্ছে কানে শোনে না, মানে কানে শোনে না, মানে কানে কম শোনে, ঠিক আছে। কানে শোনে না। তার অনেক চেঁচিয়ে বললে, মানে অনেক জোরে জোরে কথা বলতে হয়, চিল্লায় চিল্লায় কথা বলতে হয়, অনেক চেঁচিয়ে বললে তবেই শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া মানে আমরা যেভাবে ঠোঁটটা নাড়ি, সেই ঠোঁট নাড়া আর চেহারার এক্সপ্রেশন দেখলেই সব বুঝতে পারে সে। এছাড়া আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় মানে সিক্স সেন্স, তার একটা সিক্স সেন্স আছে। সেইটা কি, সিক্স সেন্স আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, মানে মিনু চোখ দিয়ে দেখে, দৃষ্টির ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। তার মানে তোমার পরীক্ষার প্রশ্নে আসবে এইটা, তোমার পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে মিনুর জগৎ চোখের জগৎ। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভেতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে যে মিনু চোখে দেখে কিন্তু সে মুখে বলতে পারে না, কানেও ঠিক মতো শুনতে পারে না, শুনতে পারে কিন্তু খুব চেঁচিয়ে কথা বললে তবেই সে শুনতে পারে। তো তার যে অবলম্বন, তার একটা অবলম্বন হচ্ছে তার চোখ। সে চোখ দিয়ে পুরো পৃথিবীকে জানে, পুরো পৃথিবীর সবকিছু অনুভব করে এবং এর অর্থ খুঁজে বের করার চেষ্টা করে। সে পৃথিবীতে বাঁচে তার চোখের সাহায্যে, এটাই এখানে বোঝানো হয়েছে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। তার মানে সে তার আশেপাশে যা দেখে সবকিছুর মধ্যে সে একটা নতুনত্ব খুঁজে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করে। খুব ভোরে ওঠে সে, কে, আমাদের মিনু। ভোর 4টের সময়, কয়টা বাজে উঠে, ভোর 4টের সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। তার মানে আমাদের শুকতারা কোথায় ওঠে, আমাদের শুকতারা ওঠে পূর্ব আকাশে। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেন মৃদু হাসি ওঠে, তেমনি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই। সই মানে কি, সই মানে হচ্ছে বন্ধু, সই মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী, এইখানে হচ্ছে বান্ধবী অর্থে ব্যবহৃত হয়েছে। সই, ঠিক সময় উঠেছো দেখছি, মানে শুকতারাকে দেখে সে মনে মনে বলে ঠিক সময় উঠেছো দেখছি। বৈজ্ঞানিকের চোখেও শুকতারার বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশা বসানের আলোক দূত। নিশাবসান মানে কি, ভোরবেলাকে বোঝায়। নিশাবসান মানে বোঝায় হচ্ছে ভোরবেলাকে, ভোরবেলার আলোর দূত। কবির চোখে শুকতারা কি, ভোরবেলার আলোর দূত, কিন্তু মিনুর চোখে সে সই। দেখো, বিজ্ঞানীর চোখে শুকতারা একটা গ্রহ, কবির চোখে হচ্ছে সে একটা আলোর দূত, কিন্তু মিনুর চোখে কি, মিনুর চোখে সে হচ্ছে বান্ধবী, মিনুর বন্ধু বান্ধবী। মিনু, তার মানে যে আমরা দেখলাম না যে মিনু কল্পনা করতেছে, মিনু চোখ দ্বারা জগৎকে নতুন রূপে চিনে, এই জিনিসটারই একটা উদাহরণ আমরা এখানে দেখলাম। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরে। তার মানে মিনু ভোরে কেন উঠে, কয়লা ভাঙতে ওঠে। মিনু কেন ভোরে ওঠে, কয়লা ভাঙতে ভোরে ওঠে। আচ্ছা, আকাশবাসী তার কোনো পৃষ্ঠ মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য, মানে মিনু শুকতারাকে মনে করতেছে যে শুকতারাও মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যেন শুকতারা
মিনুর মতো তার যে পিসে মশাই তার বাড়িতে উনুন ধরানো। উনুন মানে কি? উনুন মানে হচ্ছে চুলো। সেই চুলো জ্বালাবার জন্য সে হচ্ছে এটা করে, আকাশ থেকে উঠে, মানে আকাশে ওঠে আর কি। আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। ডেলি প্যাসেঞ্জারি হচ্ছে তোমার অনেকটা, ধরো আমাদের থাকে না, ওই পাঠাও বা ধরো পণ্য সামগ্রী হচ্ছে ডেলিভার করে ওই রকম। তো ওইটা মনে হয় করে তার পিসে মশাই। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে আছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। মানে বলে বলতে হচ্ছে যে নিজের মনে মনে এটা ভাবে। আচ্ছা, তারপরে কি? তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু, তার মানে মিনুর শত্রুকে, মিনুর শত্রু হচ্ছে কয়লা। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। হাতুড়ির নাম রেখেছে কি? গদাই। আর যে পাথরটার উপর কয়লা ভাঙে তার নাম হচ্ছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। মানে শান হচ্ছে একটা তোমার পাকা বাধাই করা এরিয়ার মতো, কোন জায়গায় বাধাই করা এরিয়া যেখানে আমরা বসি সেটা হচ্ছে শান। তো শানের সাথে যে পাথরের উপর রেখে সে কয়লা ভাঙে সেটাকে বলা হচ্ছে শানু। ওকে, এই জন্য কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো এবার, রাত যে পুইয়ে এসেছে। পুইয়ে ওঠা মানে কি? পুইয়ে ওঠা মানে হচ্ছে শেষ হয়ে গেছে, রাত যে শেষ হয়ে গেছে। সইয়ে এসে কয়লা ভাঙছে ওদের মনে মনে। আচ্ছা, তোমরাও ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। ঘুটে, তার কাছে ঘুটে নয়, তরকারি। ঘুটে মানে হচ্ছে তোমার গোবর বা জ্বালানি। গোবরকে শুকনো করে আগুন জ্বালানোর জন্য ইউজ করা হয়, ওইটাকে বলা হয় ঘুটে। ঘুটের তরকারি দিয়ে, আচ্ছা, ঘুটে তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে, গনগন করা মানে হচ্ছে খুব মানে ভালো হয়ে ওঠে বা খুব তীব্র হয়ে ওঠে, তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে দেখে মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে দেখে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে, মানে বড় বড়, এই যেভাবে বড় বড় চোখ করে সে কি করে, বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে। তারপর ছুটে চলে যায় উঠোনে, আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। মানে সকালে তোমরা যদি কেউ সকাল সকাল উঠে থাকো তাহলে দেখবা যে সকালে যে আকাশ সেটা একটু লালচে লালচে হয়, সূর্য উঠলে একটু লালচে লালচে হয়। তো এই লালচে লালচে হওয়ার ফলে মিনু মনে করতেছে সে সব কাজ করার পরে সে হচ্ছে দেখে যে সকালে লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভালোভাবেই সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যে মানে মিনু মনে করে যে যেদিন আকাশ খুব লাল হবে সেদিন তার যে সই মানে শুকতারা, তার সই হচ্ছে শুকতারা। শুকতারার আগুনে খুব আগুন, মানে খুব উনুনে খুব আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আঁচ ওঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু। তার মানে মিনুর দেখো শত্রু আছে আর কি আছে, মিনুর বন্ধুও আছে। মিনুর শত্রু হচ্ছে কয়লা আর মিনুর বন্ধুকে, মিনুর বন্ধু হচ্ছে রান্নাঘরের বাসন কোসন, ওই যে প্লেট থালা বাটি এগুলা। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটি মানে হচ্ছে বাটি আর কি। বাটিটার নাম হচ্ছে পুটি। কি? পুটি। আমরা পুটি মাছ খাই না, ওই পুটি মাছ। হ্যাঁ, ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মানে কি, ধরো এটা হচ্ছে গ্লাস, ঠিক আছে, পড়ে গিয়ে এটা একটু ট্যাপ খেয়ে গেছে, এই জায়গা দিয়ে একটু নষ্ট হয়ে গেছে, তো এটা হচ্ছে তুবড়ে যাওয়া। এই জায়গাটাকে কি বলা হয়, একটু ট্যাপা হয়ে যাওয়াকে বলা হচ্ছে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না, তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয়। গেলাস চারটের নাম হারু, বাবু, তারু আর কারু। তার মানে সে চারটা গ্লাস আছে পানি খাওয়ার, সেই চারটা গ্লাসের আবার সে নাম দিয়েছে। দেখো তোমাদের পরীক্ষায় হচ্ছে এইসব যে নামগুলা, যেমন ইসের বন্ধুকে
মিনুর বন্ধুকে, মিনুর শত্রুকে, মিনুর সইকে, এইসব প্রশ্ন কিন্তু আসবে। তারপরে এই নাম আসবে যে ঘটিটার নাম কি, উনুনের নাম কি, মিনুর এইগুলোর নাম কি, এটা কিন্তু আসবে। চারটে গেলাস, চারটে গেলাসই একরকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গেলাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান মানে গোসল করাচ্ছে। মিডসেফ হচ্ছে ওই যে আমাদের থাকে না মিডসেলফ, মানে এইভাবে করে খুলে সেটা। মিডসেফটা ওর শত্রু, তার মানে মিনুর আরেকটা শত্রু আমরা দেখতে পেলাম। মিনুর আরেকটা শত্রুকে, সেটা হচ্ছে আমাদের মিডসেলফ। ওকে, ওটার নাম সে দিয়েছে গপগপা। কি? মিডসেলফের নাম খুব মজার। মিডসেলফের নাম কি? গপগপা। গপ গপ করে সব জিনিস সে পেটে পুরে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টিতে চেয়ে থাকে মিডসেলফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, মর, মুখ পড়া সব জিনিস পেটে পুরে বসে আছে। মানে ইসেকে বলতেছে, মিডসেলফটাকে বলতেছে যে দূর মর শালা, তুই সব পেটের ভিতর নিয়ে বসে থাকস। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। তার মানে অবসর পেলে সে কোথায় যায়? সে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু মানে চিকন শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগরে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করছে ওই ডালটাকে। মানে মিনু অসহায়ের মতো। দেখো, তার ফুপুর বাসায় সে কিন্তু খুব কষ্টে, এতটুকু অল্প বয়সী 10 বছরের মেয়ে, সব ধরনের তার কাজ করা লাগে, তাই না? তো এইখানে তার যে কষ্ট, সেই কষ্টের যে দিকটা এটা আমরা দেখতে পারতেছি, যে সে হচ্ছে কাঁঠাল গাছের ডালটার দিকে তাকিয়ে থাকে, মনে হয় যে সেই জ্বালা থেকে বাঁচতে চায় এমন। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা, মাসিমা মানে হচ্ছে খালা, তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা। মানে মিনুকে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে আর কি। মিনুর খালা বলতেছে যে মিনুর বাবা, মানে এটা বলেনি যে মিনুর বাবা হচ্ছে মারা গেছে, বলতেছে যে মিনুর বাবা অনেক দূরে গেছে, মিনুর কাছে এখন আসতে পারবে না। মিনু যখন বড় হবে তখন মিনুর কোলেই হয়তো আসবে। মানে এটা বোঝানো হচ্ছে যে মিনুর সন্তানের রূপে হচ্ছে মিনুর বাবা মিনুর কাছে ফেরত আসবে। কিন্তু এইটা মিনু বুঝতে পারেনি। কি করে ব্যাপারটা ভালো করে সে বোঝেনি। একটা জিনিস তার কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। মানে মিনুর মনে একটা জিনিসই গাঁথা ছিল। মিডসেলফ মানে কি? মিডসেলফ মানে হচ্ছে তোমার ধরো একটা ক্যাবিনেটের মতো। হ্যাঁ, ধরো এইটা, এটা দরজা আছে এরকম, এরকম ক্যাবিনেটের মতো, এইখানে হচ্ছে তালা দেওয়া থাকে এরকম। তো এই তালাটা খুলে ভেতরে হচ্ছে র‍্যাক থাকে, ওগুলোর মধ্যে জিনিসপত্র রাখে। তো এটাই হচ্ছে মিডসেলফ। ঠিক আছে, মিডসেলফ, মিডসেলফ। আচ্ছা, দেখো গাছা যে বাবা ফিরে আসবে, কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে সে ভাবে। মিনু কি করে? মাঝে মাঝে ভাবে। তাহলে এইখানে আমরা দেখি যে মিনুর মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, তার বাবাকে ফিরে পাওয়ার একটা আশা জাগে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসলো। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনই তার বাবা আবার আসবে বিদেশ থেকে। মানে দেখো, একটা কোইন্সিডেন্সের ঘটনা আমরা দেখলাম। কোইন্সিডেন্সটা হচ্ছে যে পাশের বাড়ি টুলুর বাবা যখন আসলো আমাদের পাশের বাড়ি, তখনই আমরা দেখতে পেলাম, কোথায় গেল টুলুর বাবা, টুনুর বাবা যখন আসলো তখনই আমরা দেখতে পেলাম যে তোমার একটা হলদে পাখি মিনু লক্ষ্য করলো সেই কাঁঠাল গাছের চিকন ডালটায়। তো মিনুর মনে একটা ধারণা হয়ে গেল যে যেদিন আবার হলদে পাখি আসবে সেদিনই হচ্ছে তোমার কি হবে, আবার তার বাবাও ফেরত আসবে। যেহেতু টুনুর বাবা আসছে বিদেশ থেকে অনেক কিছু নিয়ে, তার বাবাও আসবে। তাই ফাঁক পেলে সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তার মানে হলদে পাখিও দেখো কত চালাক, সে বুঝে গেছে সে আর আসে না। তো
তবু রোজ একবার ছাদে ওঠে মিনু, এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর মধ্যে কয়েকদিন পরে রাতে কম্প মানে হচ্ছে কাঁপুনি দিয়ে খুব জ্বর এলো মিনুর। হ্যাঁ, জ্বর এলো, কাউকে কিছু বললে না, মানে কাউকে কিছু বললো না, তার যে জ্বর আসলো। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল, রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল। সেদিন চোখে পড়লো শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো মিনুর, মানে মিনুর শরীরটা ধীরে ধীরে খারাপ হতে লাগলো, মিনু অসুস্থ হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। ঘোর ঘোর মানে হচ্ছে এমন কিছু মানে একটা ধরো অন্য একটা জগতে চলে যাওয়া, একটু মানে সেন্সলেস এর মতো হয়ে যাওয়া। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল অনেকক্ষণ। জ্বরের ঘোরে হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা মানে হচ্ছে জানালা, খিড়কি মানে হচ্ছে জানালা, সে জানালার দরজায় দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। মানে খিড়কি শব্দের অর্থ তো যদি জানালা, কিন্তু এখানে হচ্ছে ছোট অর্থে ব্যবহার করা হয়েছে, ছোট অর্থে। ছোট দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমশাই তখনও ঘুমোচ্ছেন। ছাদে উঠে চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বা চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের, একটু হাসলো সে। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার, মানে শরীরে পুরো কাঁটা দিয়ে উঠলো। এখন তোমাদের পরীক্ষায় এটা প্রশ্ন আসতে পারে যে সর্বাঙ্গ কেন মিনুর রোমাঞ্চিত হয়ে উঠলো। হ্যাঁ, এটা আসতে পারে। কারণ হচ্ছে কি, দেখো, একটা হলদে পাখি এসে বসেছে, মানে একটা হলুদ পাখি এসে কোথায় বসেছে? মিনুর এই সেই সরু কাঁঠালের ডালটাতে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছিল, মানে পা একটু মানে হচ্ছিল, তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। তাহলে রোমাঞ্চিত হওয়ার কারণ কি? সেই হলদে পাখির আগমন। রোমাঞ্চিত হওয়ার কারণ কি? সেই হলদে পাখির আগমন। তাহলে এইখানে হচ্ছে আমাদের গল্পটা শেষ হচ্ছে। এইখানে গল্পটা কি হচ্ছে? শেষ হচ্ছে। তার মানে গল্পের এন্ডিংটা আমরা দেখি, যে কোনো স্পেসিফিক এন্ডিং আমরা দেখতে পাচ্ছি না গল্পটা থেকে, যে মিনু অসুস্থ হয়ে পড়ে, খুব মিনুর জ্বর এসে পড়ে, কিন্তু লাস্টে আমরা দেখি যে মিনু কি একটা হলদে পাখির আগমন আমরা দেখতে পাই। এটা একটা শুভ বার্তাও হতে পারে, বা একটা কিসের বার্তা হতে পারে? একটা শুভ বার্তায়, যে মিনুর মনে একটা আশা, সেই আশার একটা নতুন দিক ফুটে উঠলো এখানে। ওকে, এই হচ্ছে আমাদের গল্পের সমাপ্তি। একটা আশা বা একটা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে গল্পটার সমাপ্তিটা হলো। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে দেখতেছি বনফুলের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে: বাহুল্য, বহুবর্ণ, অদৃশ্য লোকে, আর হচ্ছে অনুগামিনী কিছু গ্রন্থ। এটা হচ্ছে আমাদের সেই মিনু, ছোট্ট 10 বছরের আমাদের মিনু। ওকে, যে হচ্ছে কাজ করতেছে। মিনুর দক্ষতা কি কি? মিনুর দক্ষতাটা হচ্ছে, দেখো, মিনু কানে দৃষ্টি শক্তি দিয়ে সে খুব হচ্ছে তুখর, তাই না? মিনু কানে শ্রবণে একটু দুর্বল। শ্রবণে কি? মিনু শ্রবণে একটু দুর্বল, সে হচ্ছে কানে ঠিক মতো শুনতে পায় না, তবে মিনুর চোখ ঠিক আছে। মিনু ষষ্ঠেন্দ্রিয় ভালো, এবং মিনু মৌন যোগাযোগে, মানে সে কথা বলতে পারে না। সে কি করে না? কথা বলতে পারে না। আর যোগেন বসাক হচ্ছে সহায়তা করেছে মিনুকে, এবং এই সহায়তার ফলে কিন্তু যোগেন বসাক দিন শেষে কি হলেন? লাভবান হলেন। এই যে দেখো, মিনুকে দিয়ে কাজ করাচ্ছে মিনুর পিসি। কত ধরনের কাজ মিনু করে এখানে। মিনুকে বকতেছে মিনুর পিসি, মানে মিনুকেই হচ্ছে আমরা এখানে ভিজুয়ালি দেখতে পাইতেছি। মিনু হচ্ছে যে কিভাবে কাজ করে, মিনু যে কি কি কাজ করে, এটাই হচ্ছে মানে যেন আমরা হচ্ছে যখন গল্পটা পরে আবার পড়বো, তখন যেন আমরা ইমাজিন করে পড়তে পারি, তার জন্য এটা হচ্ছে আমরা দেখছি। এবার দেখো, শুকতারাটা আসলে কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শুকতারা হচ্ছে একটা বাষ্পমণ্ডিত গ্রহ। কোন গ্রহ বলো তো? তোমরা কি জানো শুকতারা কোন গ্রহকে বলা হয়? তোমরা একটু বলো দেখি কমেন্ট সেকশনে, শুকতারা কোন গ্রহকে বলা হয়, এটা তোমরা জানো কিনা?
তোমরা একটু কমেন্ট সেকশনে বলো যে শুকতারা কোন গ্রহকে বলা হয়, এটা তোমরা জানো কিনা। তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করে বলবা যে শুকতারা কোন গ্রহকে বলা হয়, এটা তোমরা জানো কি না। তোমরা কি কেউ এটা জানো না যে শুকতারা কোন গ্রহকে বলা হয়? আমি তোমাদের বলি, এটা এখন থেকে সবসময় মনে রাখবা। শুকতারা বলা হয় হচ্ছে শুক্র গ্রহকে। শুকতারা বলা হয় শুক্র গ্রহকে। আমাদের যে সৌরজগৎ, সেই সৌরজগতের দ্বিতীয় গ্রহ হচ্ছে এটা না, চাঁদকে হচ্ছে তোমার শুকতারা বলে না, শুক্র যে গ্রহটা আছে, হ্যাঁ তাসনিয়া বলতেছে যে শুক্র গ্রহকে, এটা তো আমি এখন বলে দিলাম, ভিনাস যেটা, এটাকে বলা হয় হচ্ছে শুকতারা। এটা সকাল এবং সন্ধ্যাবেলা হচ্ছে দেখা যায় না জোনায়ের, চাঁদকে হচ্ছে শুকতারা বলে না। চাঁদ তো উপগ্রহ, চাঁদ হচ্ছে উপগ্রহ, আর শুকতারা হচ্ছে একটা গ্রহ যেটা হচ্ছে আমাদের সৌরজগতের দ্বিতীয় পজিশনে থাকা গ্রহ। বিশাল প্রকাণ্ড গ্রহ। কবির দৃষ্টিভঙ্গিতে শুকতারা কি দেখো, নিশাবসানের আলোকদূত। নিশাবসান এই শব্দটার অর্থ হচ্ছে অন্ধকারের অবসান করে আর কি, যে তাহলে এটা হচ্ছে ভোর, ভোর, অন্ধকারের অবসানকারী, অন্ধকারের অবসানকারী। এই শব্দটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে দুটো শব্দ দাঁড়ায়, একটা হচ্ছে নিশা, এক হচ্ছে অবসান। নিশা মানে হচ্ছে অন্ধকার বা রাত, আর অবসান মানে হচ্ছে সমাপ্ত করে যে, ঠিক আছে, তার জন্য এইটার অর্থটা হচ্ছে দাঁড়াচ্ছে কি, অন্ধকারের অবসানকারী। তো কবি, না জোনায়েদ সরি বলার কোনো প্রয়োজন নাই, কোনো অসুবিধা নাই, ভুল হতেই পারে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কবির দৃষ্টিভঙ্গিতে কবি শুকতারাকে নিশাবসান বলছেন। কেন বলতো, কবি কেন শুকতারাকে নিশাবসান বলছেন? কারণ শুকতারা যখন ফোটে বা যখন আকাশে দেখা যায়, তখন মাত্র ভোরের শুরু, রাতের শেষ, মানে অন্ধকারের শেষ, অন্ধকারের অবসান হচ্ছে তখন। তাই কবি শুকতারাকে নিশাবসান বলেছেন, কবিতার প্রেরণা বলেছেন, উৎসাহ বলেছেন। কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মিনুর দৃষ্টিভঙ্গি। মিনু কিভাবে এটাকে দেখে? মিনু তাকে দেখে তার ব্যক্তিগত সম্পর্ক বা সই হিসেবে, ঠিক আছে। মিনু দেখে তাকে সই হিসেবে, সাংস্কৃতিক অর্থ না, সাংকেতিক অর্থ হতে পারে। এটা সাংকেতিক অর্থটা হচ্ছে যে মিনু একা। মিনু কি একা, তার ফ্রেন্ড বলতে বেশি কেউ নাই, তার ফ্রেন্ড বলতে আছে শুধু কে, রান্নাঘরের রান্নাঘরে কিছু থালাবাটি আর একটা দুইটা শুকতারা, একটা শুকতারা, ঠিক আছে। এই যে দেখো মিনু শুকতারা দেখছে। আচ্ছা, কালো মেঘের সাথে লড়াই করে, মানে কালো মেঘ বলতে হচ্ছে এখানে কয়লাকে বোঝানো হচ্ছে। কালো মেঘের যে লড়াই, সেটাকে হচ্ছে কয়লাকে বোঝানো হচ্ছে। আকাশে মিনু মনে করে যে মিনুর মতোই হচ্ছে শুকতারা, এই জন্য সে মিনুর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক মনে করে যে মিনু আর শুকতারা হচ্ছে সেম। এই জন্য এখন মিনু তো রোজ সকালে উঠে কয়লা ভাঙে। শুকতারার কয়লা কি? শুকতারার কয়লা হচ্ছে এই কালো মেঘ। মিনু কালো মেঘ দেখতেছে, গদাই এবং শানুকে ডাকছে। গদাই এবং শানু কি, হাতুড়ি আর হচ্ছে যে পাথরে রেখে তোমার কয়লাটা ভাঙে, সেটা সে গদাই এবং শানুকে সে ডাকছে। সে কয়লা ভাঙার সিদ্ধান্ত নিচ্ছে, গদাই এবং শানুকে ডাকছে, তারপর সে কয়লা ভাঙতেছে। মানে এই চার্টটা হচ্ছে তোমাকে দেখাচ্ছে যে মিনুর কাজগুলা কি, মিনুর কাজগুলা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে চার্টটা দেখাচ্ছে। তারপর কয়লা ভাঙার পর সে ঘেটু, ঘেটু না সরি, কি বলা হয় ওটাকে, ঘাটু বা ঘেটু, এরকম যে আমরা পড়লাম গোবরে, যেটা কি বলা হয় দেখি তো, চলো একটু পিছিয়ে গিয়ে দেখি সেটাকে কি বলা হয়। তোমরা কেউ বলতে পারবা কি বলা হয়? কোনটাকে তরকারি বলা হয়? ঘেটু না ঘাটু, কোনটাকে বলা হয়? দেখি তোমরা বলতে পারো কিনা। ওকে, আমি পেয়ে গেছি, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা।
আমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। দেখি তোমরা বলো তো যে মিনু তরকারি মনে করে কোন জিনিসটাকে? এখানে দেখো যে তরকারি প্রস্তুত করা। তরকারি প্রস্তুত করা মানে কি? সে তরকারি কোন জিনিসটাকে মনে করে? কোন জিনিসটা সে তরকারি মনে করে প্রস্তুত করে? বলো তো দেখি। উত্তরটা হচ্ছে ঘুটে। তোমরা কেউ কিন্তু ক্লাসে মনোযোগ দাও নাই। তোমরা ক্লাসে মনোযোগ দিলে কিন্তু এই উত্তরটা দিতে পারতা, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিতে হবে। তাহলে যে ঘুটে, ঘুটেকে হচ্ছে মিনু তরকারি মনে করে এবং তরকারি মনে করে সেটাকে প্রিপারেশন নেয়। এবং হ্যাঁ ঘুটে না, ঘেটু না, ঘুটে। আচ্ছা, তারপর সেই তরকারিটা সে কোথায়? উনুন রাক্ষসীকে দেয় এবং রাক্ষসী উনুনে রান্না করে এবং শত্রু মানে হচ্ছে তার যে শত্রু বাসন কোসন সেটাতে সে পরিবেশন করে, সেটা হচ্ছে খায়। এটা হচ্ছে আমরা একটু দেখলাম। এবার দেখি এই যে দেখো সে কয়লা ভাঙতেছে আর আকাশে তার বন্ধু শুকতারা মেঘ, কালো মেঘকে ভাঙতেছে আলোর সাহায্যে, রান্না করে। তারপর সে তার বাসন কোসন দেখে, যে গ্লাসগুলোর নামও আমরা দেখেছিলাম, তাই না? এই যে সে কাঁঠাল এসে দেখে, কাঁঠালকে দেখে কল্পনা করে যে তার বাবা হচ্ছে বিদেশে গেছে। কাঁঠাল গাছের এই সরু চিকন, এই যে চিকন ডালটা, এই ডালে যদি একটা হলুদিয়া পাখি এসে বসে, একটা হলুদিয়া পাখি এসে যদি বসে, একটা হলুদ কালার সুন্দর ছোট্ট পাখি এসে যদি বসে, এই পাখি, এই যেটা হচ্ছে হলুদ কালার পাখি, পাখি যদি এসে বসে তাহলে তার বাবা কি করবে? ফেরত আসবে। আচ্ছা, এখন মিনুর আনন্দে কি কি? মিনুর আনন্দ হচ্ছে কয়লা, উনুনের আঁচ, রক্তাক্ত মাংসকে জ্বলতে দেখা, এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি মিনুর আনন্দ। মিনু আনন্দ করে হচ্ছে এগুলা দেখে। এই যে হলুদ হলুদ কালারের পাখি, আর হচ্ছে আমরা যে দেখেছিলাম টুনির বাবা, সেই টুনির বাবার আগমন। আবার সে মনে করে যে যেদিন তার হলুদিয়া পাখিটা আসবে, সেই হলুদিয়া পাখিটা হচ্ছে কি করবে? আসলে তার বাবাও ফেরত আসবে, এটা মিনু মনে করে। তাহলে বাবার মৃত্যুর খবর, বাবার বিদেশ যাত্রার একটা ভুল ভ্রান্ত ধারণা, হলুদিয়া পাখির প্রত্যাশা, টুনুর বাবা ফেরত আসলো, তারপর হলুদিয়া পাখির আবার উপস্থিতি, এবং লাস্টলি আমাদের গল্পটা শেষ হয় তার বাবা যে ফিরে আসবে সেই আশা দিয়ে। সেই আশা দিয়ে হচ্ছে আবার ফেরত আমাদের, বা বিশ্বাস দিয়ে আমাদের গল্পটা শেষ হলো এখানে। এবার আমরা দেখি যে কিছু এমসিকিউ। এমসিকিউটা দেখো প্রথমেই, ঠিক আছে? এমসিকিউটা হচ্ছে যে কয়লা ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন? বলতো। এটা কিন্তু আমরা আমাদের যে গল্প সেখানে কিন্তু পড়েছি যে কয়লা ভেঙে মিনুর কেন তৃপ্তি লাগে। এখন দেখা যাবে তোমরা কারা ক্লাসে হচ্ছে মনোযোগ দিছো আর কারা হচ্ছে ক্লাসে মনোযোগ দাও নাই, কারণ এটা একদম গল্পের পার্ট। এটা একদম গল্পের কি পার্ট। কয়লা ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন? কয়লা ভাঙা সহজ না বলে, কয়লায় আগুন জ্বলে বলে, কয়লা ওর শত্রু বলে, নাকি কয়লা ওর বন্ধু বলে? হ্যাঁ, নিদা সঠিক উত্তর দিয়েছো যে কয়লা ওর শত্রু বলে। নিদার উত্তরটা ঠিক আছে। ইয়েস, নিদা সঠিক উত্তর দিয়েছো। তানভীরও বলতেছে যে কয়লা ওর শত্রু বলে। ঠিক আছে, উত্তর ঠিক আছে। তুষার বলছো সি। ইয়েস, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, কয়লার বন্ধু না তো, কয়লা তোর শত্রুই। এখন বন্ধুকে ভাঙলে কি মিনুর তৃপ্তি লাগবে বলো? বন্ধুকে ভাঙলে কি মিনুর তৃপ্তি লাগবে? তৃপ্তি কিন্তু লাগবে না। এখানে পুলের অ্যান্সার হচ্ছে ভুল দেওয়া, তাই হচ্ছে তোমার হয়তো তোমরা কনফিউজ হয়ে গেছো। পুলের অ্যান্সারটা একটু ভুল গেছে। না জুনায়েদ, ডি সঠিক উত্তর না। সঠিক উত্তরটা হচ্ছে তোমার সি। সঠিক উত্তরটা হচ্ছে সি, ঠিক আছে? কয়লাগুলো ওর শত্রু বলে, এটা হচ্ছে সঠিক উত্তর। যে কয়লাগুলো মিনুর শত্রু, তাই হচ্ছে মিনুর খুব কি লাগে? ভালো লাগে কয়লাগুলোকে ভাঙতে।
মিনু গল্পে শানু কিসের নাম? দেখো আমি তোমাকে কিন্তু বলছিলাম যে এইসব, আমি তোমাদের সবাইকে বলছিলাম যে এইসব প্রশ্ন এমসিকিউ প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই কিসের নাম, কেমন নাম, এগুলা থেকে। মিনু গল্পে শানু কিসের নাম, আমরা এটা হচ্ছে একটু দেখবো। এই প্রশ্নটা উত্তর দিবা। হাতুড়ির নাম, কয়লা ভাঙা পাথরের নাম, মিনু সইয়ের নাম, নাকি একটি মেয়ের নাম? মিনু গল্পে শানু কিসের নাম, এটার হচ্ছে অ্যান্সার করবো আমরা। হাতুড়ির নাম কিন্তু শানু ছিল নাকি অন্য কিছু ছিল, মনে করে দেখো। হাতুড়ির নাম শানু ছিল নাকি অন্য কিছু ছিল? আবু ইউসুফ বলতেছো সি, সি কিন্তু কারেক্ট অ্যান্সার না। আগেই বলে দিলাম, একটা একটা উত্তর ফাঁস করে দিলাম। আবু ইউসুফ তুমি কিন্তু ভুল উত্তর দিয়েছো, ঠিক আছে? শানু নামের পিছনেও কিন্তু একটা কারণ আছে। তোমরা শানু নামটা যদি মনে রাখতে পারো। ফারজানা বলেছো বি, ইয়েস ফারজানা তুমি একদম সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। আদিবা এ কিন্তু সঠিক উত্তর না, উত্তরটা হচ্ছে বি, পাথর ভাঙার, কয়লা ভাঙার পাথরের নাম। কেন? কারণ হচ্ছে দেখো বলাই ছিল যে শানুর নামটা আসছে শানের মতো দেখতে, এই জন্য শানের মতো দেখতে, এই জন্য এই শানু নামটা আসছে। আর শানের মতো দেখতে কিন্তু আমাদের এই পাথর ভাঙার, কয়লা ভাঙার পাথরই কিন্তু শানের মতো দেখতে। কোনটিতে মিনুর অখণ্ড মনোযোগ? কোন জিনিসে কোন অনেক মনোযোগ দিয়ে মিনু কোন কাজটা করে? মিনু বাসার কাজকর্ম করে হচ্ছে অখণ্ড মনোযোগ দিয়ে। মিনু অবসর পেলেই কোথায় যায়? মিনু অবসর পেলে হচ্ছে ছাদে যায়। কালা শব্দের অর্থ কি? কালা, কালা শব্দের অর্থ হচ্ছে বধির। বধির মানে হচ্ছে কানে কম শোনা, ঠিক আছে? কানে কম শোনা, এটা হচ্ছে বধির। ওকে, আচ্ছা। মিনু গল্পটিতে প্রাধান্য পেয়েছে কি, মানে মিনু গল্পের মূল জিনিসটা কি? মিনু গল্পের মূল জিনিসটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি হচ্ছে মমত্ব। মানে মিনুর যে একটা বিশেষ চাহিদা আছে, মিনুর তো তোমার মনে করো যে নাই, মিনু কিন্তু প্রথমত বাবা মা তো নাই, কিন্তু মিনু হচ্ছে কি তোমার কি করতে পারে না, মিনু যেহেতু সে কথা বলতে পারে না, কান একটু কম শুনতে পারে, তো এই জিনিসটার প্রতি যে মমত্ব বোধ এটা কিন্তু ফুটে উঠেছে, ঠিক আছে? মিনুর কাছে ঘুটে কি, এই প্রশ্নটার উত্তর দাও। কারণ এটা হচ্ছে আমি একটু আগেও মেবি বললাম, যখন বুঝাইলাম তখন হচ্ছে তোমরা কজন মনোযোগ দিয়েছো সেটা হচ্ছে দেখা যাবে যে মিনুর কাছে ঘুটে কি। একটু আগেও এটা হচ্ছে বলেছি, মিনুর কাছে ঘুটে কি। তোমরা সবাই হচ্ছে এটার উত্তর দিবা। মিনুর কাছে ঘুটে কি, মিনুর কাছে ঘুটে কি রাক্ষসী, জ্বালানি, সই, নাকি তরকারি? জ্বালানি, রাক্ষসীতে তোমার উনুন ছিল, এটা আমার মনে পড়ে, আর সই হচ্ছে শুকতারা। এখন জ্বালানি নাকি তরকারি, এটা হচ্ছে তোমরা উত্তর দিবা। তাসনিয়া বলতেছো সি, ফারজানা বলছো সি, ইয়েস রাইট। আবু ইউসুফ বলেছে সি, আদিবা বলেছে সি, হ্যাঁ সি ঠিক আছে, সি কিন্তু কারেক্ট অ্যান্সার। রাধা বলতেছো তরকারি, ঠিক আছে। তাসনিয়াও সি, হ্যাঁ ভেরি গুড। ইয়াসিন তোমার উত্তর কিন্তু ভুল, জ্বালানি কিন্তু না। হ্যাঁ বাস্তবে ঠিক আছে, বাস্তবে আমরা ঘুটে অর্থ জ্বালানি হিসেবে কিন্তু জানি, কিন্তু এইখানে কিন্তু ভুল। ওকে, জোনায়েদ বলতেছো সি, আহাদ বলছো সি, তানভীর বলতেছো তরকারি। ইয়েস ইউ গাইজ আর রাইট, ইউ গাইজ হ্যাভ গিভেন দ্য কারেক্ট অ্যান্সার। এটার উত্তরটা হচ্ছে তরকারি। মিনু ঘুটেকে তরকারি বলতেছে কোন কারণে? মিনু ঘুটেকে তরকারি বলতেছে কারণ
উনুনের আগুন তা গ্রাস করে বলে দেখতে তরকারির মতো, ঘুটে কি তরকারির মতো দেখতে? ঘুটে কিন্তু তরকারির মতো না। এমনি এমনি সে নাম রেখেছে, সে এমনি এমনি কিন্তু একটা নাম রাখে নাই। হ্যাঁ, উনুনের আগুনটা গ্রাস করে, কিন্তু উনুনের আগুনটা গ্রাস করে বলে কি তরকারি, নাকি মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় আছে বলে তরকারি? এখানে একটা দেখার ব্যাপার হচ্ছে, মিনু এর পরে কি বলে। মিনু বলে যে আগুন, যে উনুন আছে মানে চুলা, সে রাক্ষসী, সেই তরকারিগুলোকে খেয়ে ফেলে। তো সে যদি তরকারিগুলোকে খেয়ে ফেলে, তাহলে উনুনের আগুন তা গ্রাস করে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। কারণ মিনু ঘুটেকে শুধু তরকারি তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েও বলতেছে না, সবকিছুকে কিন্তু সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েই তুলনা করতেছে। তার জন্য সব ক্ষেত্রে এটা খাটে, শুধু এটার ক্ষেত্রে কিন্তু না। এটার ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্সার হচ্ছে এটা। মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কেন? এটা হচ্ছে বলবা যে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কেন, মিনু কেন এত এক্সাইটেড হয়ে যায়? দেখো, বাবা ফিরে আসার কল্পনায় গাছে হলদে পাখি দেখে টুনুর বাবাকে দেখতে পেয়ে নাকি জ্বর হয়েছে বুঝতে পেরে। এখন টুনুর বাবাকে দেখে তো মিনুর রোমাঞ্চিত হওয়ার কারণ নাই, আর জ্বর তো হয়েছে সেটা সে আগেই বুঝতে পেরেছে। আর গাছে হলদে পাখিকেও সে আগেও একবার দেখেছে। তো হলদে পাখিকে দেখে আদৌ তার কি অনেক হ্যাপি হ্যাপি বা রোমাঞ্চিত হওয়ার কারণ আছে বলো? তাহলে কি হতে পারে? কোন পাখিটার কোন কষ্টটা রইলো? নিদা বলতেছো গাছে হলদে পাখি দেখে না, এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বাবা ফিরে আসার কল্পনায়। কারণ হচ্ছে এর আগেও কিন্তু মিনু গাছে হলদে পাখিটা দেখলো, এর আগেও একবার কিন্তু ও সেটা দেখছে যে গাছে হলদে পাখি আসছে, কিন্তু সেটা কিন্তু সঠিক না। কেন? দেখো, সে এর আগেও দেখছে, তখন কিন্তু রোমাঞ্চিত হয়নি। পরে গাছে হলদে পাখি দেখে সে কেন রোমাঞ্চিত হবে? রোমাঞ্চিত হয়েছে কারণ সে কল্পনা করতে পারলো যে আল্লাহ, তার বাবা তার মানে ফেরত আসবে। তার বাবা কি হবে? ফেরত আসবে। হলদে পাখি দেখার চেয়ে বেশি তার মধ্যে রোমাঞ্চ কাজ করে তার বাবা ফিরে আসবে এই আকাঙ্ক্ষায়, এই বিশ্বাসে। দেখো, আমরা যখন এই স্লাইডটা দেখতেছিলাম, এই যে দেখো, আমাদের গল্পটা শেষ হয় কোথায়? আমাদের গল্পটা শেষ হয় বাবার প্রত্যাবর্তনের বিশ্বাসে। তো গল্পের এন্ডিং যেটা, বাবার প্রত্যাবর্তনের বিশ্বাস, এটাই আসলে তোমার মূল কারণ। যে বাবা ফিরে আসবে এই কল্পনাতেই তার যে বিশ্বাস, এই বিশ্বাসেই মিনু কি হয়? রোমাঞ্চিত হয়ে পড়ে, অনেক রোমাঞ্চিত হয়ে পড়ে। মিনু নিজের ঘরটি কেমন? মিনু নিজের ঘরটি, এটা একদম বইয়ে দেওয়া আছে, ছোট্ট একটা ঘর, মিনি একটা ঘর মিনুর। মিনুর হাতুড়ির নাম কি? এক কথায় প্রশ্নগুলো হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যেমন মিনুর বয়স কত? মিনুর বয়স হচ্ছে 10। মিনুর হাতুড়ির নাম কি? মিনুর হাতুড়ির নাম হচ্ছে গদাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা বাসায় এই শর্ট কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবা। খিড়কি শব্দের অর্থ কি? মিনু কার জন্য অপেক্ষা করে? বনফুল পেশায় কি ছিলেন? এগুলা। এবং দেখো, তোমাদের এখানে SW আছে। আজকে ক্লাস থেকে তুমি কি কি নতুন শিখলা, এইটা আমাকে তোমরা হোমওয়ার্ক করে দেখাবা। কোথায়? তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে, ক্লাস 6 সুপার স্টুডেন্ট NMS, ক্লাস 6 সুপার স্টুডেন্ট NMS, এই যে ফ্রি গ্রুপটা আছে, এই ফ্রি গ্রুপে গিয়ে তোমরা এই প্রশ্নটার উত্তর জমা দিবা। হতে পারে ভিডিও করেও জমা দিতে পারো, হতে পারে তোমরা SW করেও জমা দিতে পারো, খাতায় লিখে আমাকে একটা ট্যাগ দিয়ে দিবা। তোমরা হচ্ছে আমার নামটা সার্চ করলে পাবা, সৈয়দা তাসকিয়া জান্নাত। আমাকে একটা মেনশন করে দিবা, আমি এসে তোমাদের ভিডিওটা দেখবো, তোমাদের হোমওয়ার্কটা দেখবো। ঠিক আছে, আজকের ক্লাস থেকে তোমরা কি কি নতুন শিখলা সেটা, এটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক। আর নিচের কবিতাটা আমরা একটু পড়ি। দেখো, আমি হাঁটতে পারি না, হাঁটতে গেলে মুখ থুবড়ে পড়ি, অবহেলায় বিদ্রুপ হাসির খোরাক হই, ধুলোবালি মেখে আবার উঠে দাঁড়াই, কষ্ট হয় না। এখন তোমার কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে মিনু গল্পের মিনুর মতো শিশুদের বেঁচে থাকতে, মানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বেঁচে থাকতে অনেক সংগ্রাম করতে হয়। উপরের কবিতাটিতে তাদের সংগ্রামের একটা আংশিক চিত্র ফুটে উঠেছে। কবিতাটি থেকে তুমি কি বোঝো তা নিজের ভাষায় হচ্ছে তোমরা লিখবা। মানে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু আছে তাদের
তাদের প্রতি যে তাদের মধ্যে যে মনোবল থাকে, তাদের যে সংগ্রামটা থাকে, এই দিকগুলো যে ফুটে উঠতেছে, এগুলো হচ্ছে তোমরা তোমাদের হোমওয়ার্কে সুন্দর করে তুলে ধরবা। ঠিক আছে, এবার দেখো এখানে কিছু প্রশ্ন তো দেওয়া আছে অধ্যায় ভিত্তিক, যে মিনু অবসর হলে ছাদে কেন যেত, এরকম। এটাও তোমরা চাইলে স্লাইড থেকে দেখে নিতে পারবা পরবর্তীতে, কারণ ক্লাসটা তোমাদের অ্যাপে কিন্তু রেকর্ডেড থাকবে। ঠিক আছে, দেখো এখানে কতগুলো প্রশ্ন আছে। এই যে এখানে একটা সিকিউ আছে। এখন তোমরা যেহেতু ক্লাস 6-এ, তো তোমাদের সিকিউ লেখার একটা ধরন, সেইটা হচ্ছে ম্যাডাম আপনার পেজের নাম লিখে দেন। আমার তো কোনো পেজ নাই, আমি জাস্ট হচ্ছে বলেছি যে আমার নাম, তোমরা হচ্ছে ইনস্ট্রাক্টরে আমার নামটা জাস্ট লিখে দিবা এইভাবে। আমার যে নাম সেটা কি, আমার নাম কি, সৈয়দা তাসকিয়া জান্নাত, এটা হচ্ছে আমার নাম। তোমরা হচ্ছে ইনস্ট্রাক্টরে এটা লিখে তারপর হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা করবা। ঠিক আছে, বুঝতে পেরেছো রাধা? আচ্ছা, তানিশা তুমি কাকে এটা বলছো? ক্লাসে মনোযোগ দাও আপু, ক্লাসে মনোযোগ দাও। দেখো আমরা সিকিউ দেখবো, আমরা দেখবো যে কিভাবে লিখলে পরীক্ষার খাতায় ভালো উত্তর পাওয়া যায়, বা ভালো মার্কস পাওয়া যায়। ঠিক আছে, দেখো এটা তোমার পরীক্ষার খাতা, এটা কি, দেখো এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতা। এখন তুমি পরীক্ষার খাতায় তুমি ক আর খ কিভাবে উত্তর করবা সেটা কিন্তু তুমি জানো, ক খ কিভাবে উত্তর করবা, কিন্তু কোথায় লিখবা? তোমরা ক্লাসের হোমওয়ার্কটা জমা দিবা ক্লাস 6 সুপার স্টুডেন্টস যে তোমাদের ফ্রি গ্রুপটা আছে সেইখানে। ঠিক আছে, সেইখানে তোমরা জমা দিবা। দেখো এখন আমি 3 মার্কের যে কোশ্চেন আছে গ, এটা কিভাবে অ্যান্সার করলে হাইয়েস্ট মার্ক বা 3-এ 3 পেতে পারো। ঠিক আছে, 3-এ 3 পেতে পারো। তাহলে আমি প্রথমে কি করব, প্রথম লাইনে আমার কাজটা হচ্ছে এক লাইনে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব, মানে প্রশ্নের মূল কথাটা আমি এক লাইনে লিখবো। যেমন দেখো, উপমা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটা স্কুলেও সে পড়ে, পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়, নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত, প্রকৃতিতে নয় নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। উপমা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও উপমাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করেন। এখন অবস্থাগত দিক থেকে উদ্দীপকের উপমা আর মিনুর মধ্যে বৈসাদৃশ্য মানে অমিল দেখা যায়, তা ব্যাখ্যা করো। তাহলে তুমি বলবা যে আমি সার্চ দিতে বলি নাই, আমি বলছি হোমওয়ার্ক জমা দিতে। এই যে তোমাদের যে হোমওয়ার্ক আছে না, এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক তোমাদের ফেসবুকে একটা ফ্রি গ্রুপ আছে, এফবি একটা ফ্রি গ্রুপ আছে তোমাদের। ঠিক আছে, এফবি একটা ফ্রি গ্রুপ আছে ফেসবুকে। ফেসবুকের এই ফ্রি গ্রুপে তোমরা তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে সাবমিট করবা। তোমরা তোমাদের হোমওয়ার্কটা কি করবা, ফেসবুকের এই ফ্রি গ্রুপে সাবমিট করবা। সেখানে ইনস্ট্রাক্টর বা টিচারের জায়গায় আমার নামটা লিখবা। দ্যাটস ইট। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? ক্লাসে অ্যান্সার করো তো, বুঝতে পেরেছো কিনা? দ্রুত অ্যান্সার করো তো, যে হোমওয়ার্কের এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। ওকে ফাইন, বুঝতে পেরেছে। চলো তাহলে আমরা দেখতেছিলাম যে সৃজনশীল কিভাবে লেখে, সেটা হচ্ছে আমরা শিখতেছিলাম। ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম যে ফার্স্টে আমাদের বলা হচ্ছে যে অবস্থানগত দিক থেকে মিনুর সাথে একটা তফাৎ আছে। সেই তফাৎটাকে দেখো, মিনু প্রকৃতির সবকিছুর সাথে নিজেকে আপন করে নিয়েছে, কিন্তু উপমা প্রকৃতির সাথে
কোনো তার সখ্য বা বন্ধুত্বই গড়ে ওঠেনি, তাহলে এইখানে প্রথম এক লাইনে তুমি কি লিখবা? এক লাইনে লিখবা উপমা আর মিনুর মধ্যে সবচেয়ে প্রথম যে অমিল বা বৈসাদৃশ্য আছে তা হলো যে মিনুর প্রকৃতির সব উপাদানের সাথে বন্ধুত্ব থাকলেও উপমার কিন্তু সেটা নেই, এবং উপমাকে উপমার পরিবার পছন্দ করলেও মিনুর পরিবার তেমন একটা আদর বা যত্ন কি করে নাই, প্রদান করে নাই। আচ্ছা, এটা এক লাইন। তারপর তুমি এইখানে যে গল্প আছে, গল্প বা কবিতা, সেই গল্প অনুযায়ী ব্যাখ্যা করবা। গল্প অনুযায়ী মিনুর প্রতি কি কি অত্যাচার হয়েছে, মিনুর কি কি কাজ করেছে, এগুলো সব হচ্ছে ব্যাখ্যা করবা। এগুলো ব্যাখ্যা করার পর তুমি হচ্ছে উদ্দীপকের সাথে কোন কোন যে জায়গা আছে সেই জায়গার সাথে মানে কোন কোন জিনিস দেখে উদ্দীপকের সাথে তুমি কোন কোন জিনিস দেখে বুঝলা যে উপমা আর মিনুর মধ্যে তফাৎ আছে, সেই জিনিসগুলো হচ্ছে লিখবা। মানে উদ্দীপকের সাথে মিল রেখে হচ্ছে তুমি উত্তরটা লিখবা। এইভাবে হচ্ছে তুমি যে গ বা 3 মার্কের প্রশ্ন সেটার অ্যান্সার লিখবা। ওকে, এবার ঘ কিভাবে লিখবো দেখো। গ এটা কিন্তু তোমরা এক কাজ করবা, এটা হচ্ছে তোমরা এখন খাতায় নোট করবা। ওকে, এটা খাতায় নোট করবা। এটা খাতায় নোট করা শেষ তোমাদের সবার? 5 সেকেন্ড আর সময় দিব, তারপর এটা হচ্ছে আমি মুছে ফেলবো, কারণ 4 নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটাও আমি তোমাদের হচ্ছে এখন দেখাই দিব, যেন আর কখনোই তোমাদের সৃজনশীল উত্তর লিখতে অসুবিধা না হয়। এটা তোমাদের খাতায় নোট করা শেষ? উপমা, হ্যাঁ উপমা মানুষের নাম হতে পারে, অসুবিধা নাই। এটা কি খাতায় লেখা শেষ কিনা জানাও দ্রুত। দ্রুত খাতায় লিখে ফেলো, তাহলে যাদের লেখা শেষ হয়নি তারা দ্রুত খাতায় লিখে ফেলো, এটা আমি মুছে ফেলবো, অথবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে ওকে, খাতায় তাহলে তোমাদের অনেকের লেখা শেষ দেখতে পাচ্ছি। তাহলে এবার দেখো, এবার আমরা হচ্ছে দেখবো যে ঘ যে প্রশ্ন, ঘ নং যে প্রশ্ন, সেই ঘ নং প্রশ্নের উত্তর কিভাবে দেয়। ঘ বা 4 মার্কের যে কোশ্চেন সেটা সিমিলারলি প্রথম উত্তরটা আমি এক লাইনে দিব, প্রথম উত্তরটা এক লাইনে হচ্ছে আমি দিব। যেমন এইখানে কি উপমার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। তাহলে আমি প্রথমে কি লিখবো? আমি প্রথমেই উত্তরটা লিখবো যে উপমার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক, মানে উপমা স্কুলে পড়ার সুযোগ পেয়েছে কিন্তু মিনু প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করেছে, উক্তিটি যথার্থ। উক্তিটি যথার্থ, এভাবে এক লাইনে উত্তর দিব। তারপর আমি হচ্ছে গল্প থেকে লিখবো। গল্প থেকে কি লিখবো? গল্প থেকে লিখবো মিনুর যে বন্ধু ছিল শুকতারা, তারপর মিনু যে হচ্ছে তোমার কয়লা ভাঙতো, কয়লাকে সে শত্রু মনে করতো, তারপর হচ্ছে রান্নাঘরে বাসন কোসন বন্ধু ছিল কিন্তু মিটসেফকে সে হচ্ছে তার শত্রু মনে করতো। এইগুলো হচ্ছে আমরা এখানে সুন্দর করে গুছায় লিখবো। গল্পটার সাথে যেই পার্টটা উদ্দীপকের সাথে মিলে শুধু সেই পার্টটাই এইখানে হচ্ছে আমি লিখবো। যেই কোনো উত্তরে যেই পার্টের সাথে উদ্দীপক মিলবে শুধু সেই পার্টটাই লিখবা, বাকি এক্সট্রা অতিরিক্ত লেখা লিখতে যাবা না, এতে টিচার যারা খাতা দেখেন তারা বিরক্ত হয়। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে উদ্দীপকের সাথে কোন অংশটা মিলে, মানে উদ্দীপকের কোন অংশটা দেখে হচ্ছে আমি বুঝতে পারছি যে এইটার সাথে এটা মিলে না বা এটার সাথে এটা মিলে, সেইটা হচ্ছে লিখবো। মানে আমি হচ্ছে উদ্দীপকের একটা প্যারা লিখবো, উদ্দীপকের প্যারা লিখবো, এবং তারপর সব শেষে পুরো যে আমি উত্তরটা লিখলাম এই পুরো উত্তরটার 1 বা 2 লাইন আমি সামারি করব। যেমন তাই বলা যায় উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উপমার শিক্ষা প্রাতিষ্ঠানিক হলেও আমাদের মিনুর শিক্ষা ছিল প্রকৃতি থেকে পাওয়া। এটা হচ্ছে আমরা লিখবো। ঠিক আছে, এইভাবে আমাদের 4 মার্কের অ্যান্সার করব। আর আমাদের গ এর জন্য আমরা লিখবো 1.5 পৃষ্ঠা আর ঘ এর জন্য আমরা লিখবো 2 পৃষ্ঠা। ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম হচ্ছে আমরা লিখবো, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ হচ্ছে আমরা এমন লিখবো।
আর সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে আমরা লিখবো গয়ের জন্য লিখবো 1 পৃষ্ঠা আর ঘয়ের জন্য লিখবো হচ্ছে 1.5 পৃষ্ঠা সর্বনিম্ন। তাহলে তুমি মিনিমাম করে হইলো 2 মার্কস পাবা গতে। আর এখানে এইভাবে লিখলে 3 3 4 4 পাওয়ার পাওয়ার মানে অ্যাবিলিটি আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আমি যে তোমাদের পরীক্ষার খাতার লেখার নিয়মটা বুঝাইলাম সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার? আমাকে একটু জানাও তো। চ্যাটজিপিটিতে সামারি করা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে চ্যাটজিপিটি অনেক সময় অনেক কিছু ভুল এক্সপ্লেনেশন দেয়। তার থেকে ভালো হচ্ছে তোমার বইয়ে যে পাঠ পরিচিতি আছে না, সেই পাঠ পরিচিতিটা ভালো মতো পড়বা, তাহলে বেটার। পাঠ পরিচিতি ভালো মতো পড়লে যে কোনো প্রশ্ন অ্যান্সার করা তোমাদের জন্য সহজ হয়ে যায়। আমি যে তোমাদের পরীক্ষার খাতায় লেখার ধরন বোঝাইলাম, এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো সবাই। ওকে, তাসনিয়া বুঝতে পেরেছে, ইউসুফ বুঝতে পেরেছে, আহাদ ও বুঝতে পেরেছে। ওকে, তাহলে জোনায়েদও বুঝতে পেরেছে। ওকে, তাহলে ধরে নিলাম কারো কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এবার দেখি। এখন তোমাদের এখানে দেখো কতগুলো হচ্ছে সিকিউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। ওকে, আরো এমসিকিউ অনেক এখানে দেওয়া আছে, তোমরা এগুলো স্লাইড দেখে হচ্ছে প্র্যাকটিস করতে পারবা সব। ওকে, তো এগুলো তোমরা হচ্ছে স্লাইড দেখে প্র্যাকটিস করে নিবা। তোমাদের স্লাইড দেখে তোমরা এগুলো সব হচ্ছে প্র্যাকটিস করে নিবা। আজকে আমরা এত কিছু দেখো পড়েছি, কত সৃজনশীল, আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করলাম, আমরা এমসিকিউ কতগুলো প্র্যাকটিস করলাম, এবং এই সব কিছু তুমি হচ্ছে করতে পারবা কিভাবে, তুমি সবকিছু আরো বিস্তারিত হচ্ছে দেখতে পারবা। না, ঘয়ের সৃজনশীল 2.5 পৃষ্ঠা না, 2 পৃষ্ঠা, 2। সবকিছু তুমি আরো ভালো মতো দেখতে পারবা যদি তুমি আমাদের এই কোর্সটাতে ভর্তি। এবং আমি কিন্তু মোটামুটি তোমাদের এই ক্লাসগুলো নিয়ে থাকি, তোমাদের আরো ভাইয়া আপুরা আছেন, সবাই হচ্ছে একইভাবে তোমাদের সুন্দর করে বুঝিয়ে ক্লাসগুলো নেয়। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের সাথে ইনশাআল্লাহ অন্য কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। সে অবধি ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমাদের এসডব্লিউটা কোথায় জমা দিতে হবে সেখানে চাইলে তোমরা এসডব্লিউ দিতে পারো, এবং আজকে ক্লাসটা করে তোমাদের কেমন লেগেছে সেইটাও চাইলে তোমরা সুন্দর করে গুছায় একটা রিভিউ লিখতে পারো। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।